এই পৃথিবীতে সবচেয়ে নির্মম ঘটনা কি জানেন? 75%-এরও বেশি মানুষ যেটা পছন্দ করে, যেটা ভালোবাসে, যেটা হতে চায়, তার বাইরে অন্য চাকরি করে। যে আমার মনে যা আছে আমি আসলে সেটাই কাজে করে দেখাচ্ছি, যে এমন না যে আমি বললাম একটা, ভাবলাম আরেকটা, আর করে দেখালাম হচ্ছে আরেকটা। প্রত্যেকটা মানুষের জীবনে 3টা বলই আছে: যা হতে চাই, যা ভালো পারি, যা এখন করছি। অধিকাংশ মানুষের 3টা বলে 3 দিকে। 10% জোরে হাঁটো, 10% বিক্রি বাড়বে। 10% জোর দিয়ে কথা বলো, 10% বিক্রি বাড়বে। রিজিকের দায়িত্ব আল্লাহ নিয়েছে। আমাদেরকে রিজিকের পিছনে সন্ধান করতে হবে, কিন্তু মানে ক্রেজি হওয়া যাবে না। আমি তো বলি যে দুনিয়ার কাউকে তুমি পাল্টাতে পারো, শুধু নিজেকে বদলাও। আর এটাই সবচেয়ে কঠিন কাজ। আমরা আল্লাহকে দেখি না, কিন্তু তার সৃষ্টি দেখি, রাইট? তো তার কথা বা তার গাইডেন্স আমাদের কাছে একটা রূপে এসছে, কোরআন রূপে। কোরআনটা কোন রূপে? বই আকারে। রবীন্দ্রনাথের আমলে কিন্তু পৃথিবীতে লক্ষ কোটি মানুষ ছিল, আপনি তাদের একজনের নামও জানেন না। তো বই হচ্ছে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে টেনে নিয়ে যাওয়ার একমাত্র মাধ্যম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি গল্পগ্রাফির নতুন পর্বে। আজকে আমরা অত্যন্ত আনন্দিত যে আমরা আজকে গেস্ট হিসাবে আমাদের সাথে পেয়েছি রাজীব আহমেদ ভাইয়াকে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি ভালো আছেন? জি, আমিও বেশ ভালো আছি। দর্শকদের আসলে ভাইয়ার পরিচয় নতুন করে কি দিব? আমি যদি বলি যে ভাইয়া একজন সুলেখক, কোনো ভুল হবে না। যদি বলি যে ভাইয়া একজন সাংবাদিক, অবশ্যই। ভাইয়া আঞ্চলিক ইতিহাস গবেষক, অ্যাবসলিউটলি। এবং ভাইয়া হচ্ছে খুবই একজন সুবক্তা। যারা ভাইয়ার কথাবার্তা শুনেছেন তারা জানেন ভাইয়া একজন অত্যন্ত সুবক্তা। ভাইয়া কনসালটেন্সি করেন এবং আমাদের কথায় হয়তো ভাইয়ার সেলস এন্ড মার্কেটিং এর যে ক্যারিয়ারটা সেটাও হয়তো উঠে আসবে। তবে আজকে ভাইয়া, যেহেতু আজকে আপনাকে গল্পগ্রাফির সেটে আমরা পেয়েছি, আজকে আমরা বিশেষ করে জানতে চাই যে আপনার লাইফের যে ফিলোসফি, আপনার জীবনটা, আপনি জীবনটাকে কিভাবে দেখেন? এই অপরচুনিটি হয়তো আমাদের সবসময় হবে না। এজন্য আজকে আমরা এই সুযোগটাকে কাজে লাগাতে চাচ্ছি। ভাইয়া, আপনি আপনার লাইফ দিয়ে শুরু করেন, যে আপনি লাইফটাকে আসলে কিভাবে দেখেন, এটা আমাদের খুব জানার ইচ্ছা। ধন্যবাদ আপনাকে এই চমৎকার প্রশ্নটি দিয়ে আলোচনা শুরু করার জন্য। ইনফ্যাক্ট মানুষের জীবনের চিন্তা ভাবনা দর্শন কিন্তু সবসময় এক জায়গায় স্থির থাকে না। অবশ্যই। আমারও ছিল না বা এখনো নাই। হ্যাঁ, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষের জীবনের চিন্তা ভাবনার একটা ম্যাচুরিটি আসে 40 বছর বয়স পূর্ণ হওয়ার পরে। ওকে? সো আমার আগের যে চিন্তা ভাবনা ছিল সেখান থেকে আমি এখন যথেষ্ট, আমি মনে করি যে পরিশীলিত, পরিপাটি, পরিগণিত। যদি আপনি আমাকে এই মুহূর্তের আমার চিন্তা ভাবনা দর্শন বলেন, তা আমি সেটা হচ্ছে যে সবার আগে বিশ্বাস করি আমি সৃষ্টিকর্তায় বিশ্বাসী। আমি একজন প্র্যাকটিসিং মুসলিম। আমি চেষ্টা করি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়তে, রোজা রাখতে। আল্লাহ আমাকে হজ করার তৌফিক দিয়েছেন, যাকাত দেওয়ার তৌফিক দিয়েছেন। ঠিক আছে? আমি বিশ্বাস করি যে কি করে অধিক মানুষকে সুখী রাখা যায়, সুন্দর রাখা যায়, ভালো রাখা যায়। এবং আমি সবার আগে যে জিনিসটা বিশ্বাস করি সেটা হচ্ছে সবার আগে সুস্থতা। আমার মূল আলোচনা, মূল কথা, আপনি আমাকে যেদিকেই আলোচনা নেন আমি ওটাকে শেষ করব সেই গরুর রচনার মতো। হ্যাঁ, যে আমি গরুর রচনা শিখে গেছি, এখন এসছে আমাদের ছোট নদী। আমি লেখা শুরু করলাম যে আমাদের একটি নদী আছে, নদীর ধারে ঘাস আছে, সেই ঘাস খেতে গরু আসে, গরুর একটি 4টি ঠ্যাং, 2টি শিং আছে। আপনি আমাকে যেদিক দিয়ে আলোচনা শুরু করেন না কেন, আমি একটা কথাই বলি যে আমি চাই আমি, আমার পরিবার, আমার সোসাইটি, আমার দেশ, আমার রাষ্ট্র এবং সমগ্র পৃথিবীর মানুষ সুস্থ থাকুক, নিরাপদ থাকুক। পৃথিবীতে কে কয়দিন বাঁচবে সেটা সৃষ্টিকর্তা কর্তৃক নির্ধারিত। কিন্তু আমরা আজকাল ভুলভাল জীবনযাপন এবং উল্টাপাল্টা খাদ্যাভ্যাসের কারণে আমরা মরার আগেই মরে যাচ্ছি। মানে আমাদের হায়াত আছে দুনিয়াতে, কিন্তু আমরা শেষ পর্যন্ত সুস্থভাবে পার করতে পারছি না। তা আমার কাছে মনে হচ্ছে আমৃত্যু, আমার যে পর্যন্ত হায়াত এই দুনিয়াতে আছে সে পর্যন্ত সুস্থ থাকা, কর্মক্ষম থাকাটাই এই মুহূর্তে আমি সহ প্রত্যেকটা মানুষের বড় চ্যালেঞ্জ। সো আমার দর্শন এখন নিজেকে সুস্থ রাখা এবং অন্যদেরকে সুস্থ রাখতে অবদান রাখা। তারা কি ভুলগুলো করছে, যেটা আমিও কিছু করে ফেলি বা করেছি অতীতে, সেগুলো মানুষকে সতর্ক করা। এটা আপনি কেন চান ভাইয়া? কারণ এটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং একটা কনসেপ্ট। যেহেতু আপনি হচ্ছে সবকিছুকেই ঘুরিয়ে হচ্ছে সুস্বাস্থ্যের দিকে নিয়ে আসবেন, তার মানে এটার পিছনে খুবই স্ট্রং নিশ্চয়ই একটা মোটিভেশন আপনার কাজ অবশ্যই করে। স্ট্রং মোটিভেশন কাজ করে। সেটা হচ্ছে আপনি একটু ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন আছে এই কথাটা। সেটা হচ্ছে যে অ্যা পবিত্র কোরআন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অবতীর্ণ হয়েছিলেন, সর্বশেষ নবী ও রাসূল, রাইট? বাট উনার আগেও পৃথিবীতে অনেক নবী রাসূল ছিলেন। তার মধ্যে 25 জনের নাম পবিত্র কোরআনে পাওয়া যায়। ওকে? এর মধ্যে পবিত্র কোরআনে রাসূলুল্লাহর নাম উল্লেখ আছে 4 বার। 2 বার মুহাম্মদ, 2 বার আহমদ। আর এছাড়া অনেক জায়গা আছে হে আল্লাহর নবী, হে আল্লাহর রাসূল, আপনি জানিয়ে দিন, মানুষকে জানিয়ে, এরকম আছে। কিন্তু নাম উল্লেখ আছে তারই উপর অবতীর্ণ গ্রন্থে 4 বার। সেই পবিত্র কোরআনে
যে নবীর নাম সবচেয়ে বেশি উল্লেখ আছে সেটা হচ্ছে মুসা মুসা নবী, আলাইহিস সালাম। এবং মুসা আলাইহিস সালাম, এবং তার নাম উল্লেখ আছে 136 বার। যদি কোরআন শরীফটাকে আমি খুব সাদামাটা ভাষায় বুঝে থাকি, তাহলে আমি কোনো চিন্তাবিদ বা ইসলামিক বিশেষজ্ঞ নই, আমি একজন সাধারণ পাঠক হিসেবে, যেহেতু আল্লাহ তাআলা নিজেই বলছেন আমি কোরআনকে সবার বোঝার জন্য সহজ করে দিয়েছি, তো আমি খুব সহজভাবে যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে পবিত্র কোরআন আমাদের জীবন বিধান। অতএব পবিত্র কোরআনে বাংলায় বা মাতৃভাষায় আমি পড়ার চেষ্টা করেছি একাধিকবার, যতবার পড়ি ততবার নতুন রূপে এটা আমার কাছে ধরা দেয়। এবং সেখানে আমি একটা জিনিস অবজার্ভ করলাম, এক পর্যায়ে আমার মাথার মধ্যে আসলো যে কোরআনে রাসূলুল্লাহর নাম উল্লেখ আছে 4 বার, সেই কোরআনে মুসা নবীর নাম আছে 136 বার। কেন? কারণ মুসা নবীর আমলে ঘটে যাওয়া ঘটনা, যেটা একালে কোনো ডকুমেন্টেশন নাই বা কোনো কোথাও নাই, আল্লাহ পাক চাচ্ছেন ওই জিনিসগুলো একালের মানুষও শিক্ষা গ্রহণ করুক। এজন্যই মুসা নবীর বিভিন্ন ঘটনা বর্ণনা করতে গিয়ে উনার নাম এতবার এসেছে। কনসেপ্টটা কি ঠিক আছে? তার মানে উনার জীবনের বা উনার আমলে এমন কিছু ঘটেছে যেটা এই আমলের মানুষের জন্য প্রয়োজন বলে আল্লাহ পাক সেটা আবার কোরআনের মধ্যে নিয়ে আসার চেষ্টা করেছেন। কথা কি ঠিক আছে? এটা যদি যুক্তি হয়, তাহলে মুসা নবীর সাথে আল্লাহ পাকের কি ধরনের আলোচনা হয়েছে, কথা হয়েছে, এগুলো জানা বোঝা দরকার, কারণ সেখানেও আমাদের জন্য শিক্ষণীয় কিছু আছে। মানে আমার দর্শনটা আমি বোঝার চেষ্টা করছি। তখন আমি মুসা নবীকে ঘিরে যত রকম কোরআনের বাইরেও যত প্রচলিত বিশ্বাস, যাকে আমরা মিথ বলি, অর্থাৎ ডকুমেন্টস নাই কিন্তু সত্য, এমন ঘটনাগুলো নিয়ে যখন আমি পড়াশোনা শুরু করলাম, তখন দেখলাম এক জায়গায় এরকম পেলাম যে মুসা নবীর সাথে আল্লাহ পাকের কথোপকথন হচ্ছে। আল্লাহ পাক জিজ্ঞেস করছে, আল্লাহ পাক মুসা নবীকে তো বলা হয় মুসা কলিমুল্লাহ, কলিমুল্লাহ মানে আল্লাহর বন্ধু, আল্লাহ তাকে বন্ধুর মর্যাদা দিয়েছিলেন। তো আল্লাহ পাক জিজ্ঞেস করছেন, মুসা তুমি আমার কাছে কি চাও? মুসা নবীকে বলা হয় তেরা মুসা বা ঠেডা মুসা, একটু তেরা টাইপের কথাবার্তা, না কাজ কাম একটু আমাদের স্বাভাবিকের সাথে একটু মেলে না। তো মুসা নবী তখন জিজ্ঞেস করছেন, হে আল্লাহ, আপনি যদি আমার জায়গায় থাকতেন আর আমি যদি আপনার জায়গায় থাকতাম, তাহলে আপনি আমার কাছে যেটা চাইতেন আমি আপনার কাছে ঠিক সেটা চাই। এই কথা বলার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উত্তরটা ছিল এরকম যে আমি তো মানুষের সৃষ্টিকর্তা, আমি আবার মানুষের কাছে কি চাইবো? তবে যে কোনো মানুষের তার সৃষ্টিকর্তার কাছে যদি কিছু চাওয়ার থাকে, সেটা যেন হয় শারীরিক সুস্থতা। সুবহানাল্লাহ। এই জিনিসটা যখন আমি প্রথম জানতে পারলাম, বুঝতে পারলাম, পড়লাম, উপলব্ধি করলাম, তখন এখান থেকে আমি যে জিনিসটার বটম লাইনে আসলাম, সিদ্ধান্তে আসলাম, চূড়ান্ত সিদ্ধান্তে, সেটা হচ্ছে আল্লাহ পাক মানুষকে শিখিয়ে দিচ্ছেন যে তুমি যদি আমার কাছে চাও, পবিত্র কোরআনে একাধিক জায়গা আছে, যে যা চাবে সে সেটা পাবে। ঠিক আছে, চাওয়ার মতো চাইতে হবে, ধন চাও, মান চাও, গাড়ি চাও, বাড়ি চাও, যা চাবা তাই পাবা, কিন্তু তার জন্য চেষ্টা করতে হবে। কিন্তু আল্লাহ পাকই মুসা নবীকে শিখাই দিচ্ছেন যে কেউ যদি আমার কাছে কিছু চাই, সবার আগে চাই যেন শারীরিক সুস্থতা। এবং এইটা আমাকে দারুণভাবে স্ট্রাইক করলো, রিয়াক্ট করলো, যে তাই তো, এইটা যদি ঠিক থাকে তাহলে আপনার বাড়ি গাড়ি ধন সম্পদ সবই আপনি ভোগও করতে পারবেন যদি আপনি পেয়েও যান। আর আপনি শরীরটা যদি সুস্থ না থাকে, আপনি যদি বাড়ি গাড়ি ধন সম্পদ টাকা পয়সা অর্থ ক্ষমতা সব পেয়ে যান, সেগুলা ইউটিলাইজ করতে পারবেন না, ভোগ করতে পারবেন না। তাহলে আপনি যাই চান সেটা পেতে হলে বা সেটাকে ব্যবহার করতে হলে বা সেটাকে প্রয়োগ করতে হলে আপনাকে অবশ্যই সবার আগে শারীরিকভাবে সুস্থতা থাকতে হবে। এই জিনিসটা যেদিন থেকে আমার মাথার মধ্যে ঢুকলো বা যেদিন আমি এই জিনিসটা উপলব্ধি করলাম, সেদিন নেই আমার মাথার মধ্যে আসলো যে আমি সবার আগে সুস্থতা, এই স্লোগানকে সামনে রেখে কাজ করব। এখন আমি এটাই বলার চেষ্টা করি, সবার আগে সুস্থতা, আসুন সুস্থ থাকি। এই ছিল আমার এই দর্শনের ভেতরকার গল্প। না, অসাধারণ ভাই, অসাধারণ। কারণ এটা যদি হচ্ছে কেউ মাথায় রাখে এবং কন্টিনিউয়াসলি যদি তার এন্ডেভারের মধ্যে এটার কিছু একটা পার্ট থাকে, তাহলে এটা অ্যাচিভ করা হয়তো সম্ভব কোনো এক্স্যাক্টলি। এখন সুস্থতা কিংবা অসুস্থতা এটা তো আল্লাহর উপরে, আমরা চেষ্টা করতে পারি, কিন্তু এই অ্যাক্টিভ চেষ্টাটা থাকাটা খুব জরুরি। রাইট। ভাইয়া আরেকটা কথা আপনাকে জিজ্ঞেস করতাম, আমরা যখন হচ্ছে নেক্সট এপিসোডে আমাদের কোন গেস্ট আসবেন এটা নিয়ে হচ্ছে যখন চিন্তা ভাবনা করি, একটা ছোট্ট মিটিং হয়, কথাবার্তা বলি। সো ভাইয়া আপনাকে যখন হচ্ছে আমরা পাবো বলে জানতে পারলাম, সো তখন দেখলাম যে আমাদের এখানে যারা আছেন তারা হচ্ছে সবাই মানে কাইন্ড অফ আপনার হচ্ছে সুপার ফ্যান বা এরকম টাইপের, শুকরিয়া। যে আপনাকে অনেক পছন্দ করে। সো এটা আমি হচ্ছে যত জায়গাতেই দেখেছি, ইভেন ফেসবুকেও আমি যখন আপনাকে নিয়ে যে পোস্টগুলো দেখি, সেখানেও মানুষজন হচ্ছে অনেক উচ্চকিত প্রশংসা করেন। সো এই জায়গা থেকে আমি একটা বিষয় লক্ষ্য করেছি যে সবাই আপনাকে অনেক পছন্দ করেন, এবং এটা হচ্ছে মানে কাইন্ড অফ মেকি পছন্দ টাইপের এরকম না, যে খুব আপন মনে করেন। সো এইটা আমার কাছে মনে হয় যে একটা মানুষের হচ্ছে কাইন্ড অফ একটা সুপার পাওয়ার টাইপের, যে মানুষজন তাকে হচ্ছে আপন মনে করেন, কিংবা অল্প ১-২ দেখায় তাকে হচ্ছে আপন করে নিতে পারেন। রাইট। ভাইয়া এইটা আপনি কিভাবে করেন? এই সিক্রেটটা যদি আমাদেরকে বলতেন। ব্যাপারটা খুব পরিষ্কার। প্রত্যেকটা মানুষের ৩ টা চরিত্র বা চেহারা। একটা সে সমাজকে দেখাতে পছন্দ করে বা দেখায়, ভালো সাজে। দ্বিতীয়টা প্রকাশ্য যেটা। আরেকটা হচ্ছে সমাজ দেখে না, সবাই দেখে না, শুধু জানতে পারে তার
নিকটাত্মীয়, পরিবারের সদস্যরা এবং ঘনিষ্ঠ কোনো বন্ধু। এবং সেটা ডেফিনেটলি বাইরে আমরা সবাই যতটা ভালো, যতটা ভদ্র, যত সবার সেটা না, এর বাইরে আমাদের প্রত্যেকের একটা রূপ থাকে, রূপ আছে, হয়তো না আছেই। আর আরেকটা রূপ হচ্ছে আমাদের মনের চিন্তা, যেটা দুনিয়ার কেউ জানে না। আচ্ছা, একান্ত একদম। একান্ত আমার মনের মধ্যে ভালো ভাবনা আসছে, খারাপ ভাবনা আসছে, রাইট? আমি কাউকে খুন করে ফেলতে মন চাচ্ছে, ধরেন, মানে আমি বোঝানোর জন্য কথাটা বলছি, এটা তো আমি করে ফেলছি না। হ্যাঁ, এবং আল্লাহ পাক এরকম বলছেন যে তোমাদের যে ভাবনা, সেই ভাবনার ভিত্তিতে তোমাদেরকে যদি বিচারের মুখোমুখি করা হয় তাহলে তোমরা কেউ ছাড়া পাবা না। কিন্তু তোমাদেরকে ভাবনার ভিত্তিতে, মানে তুমি যদি খারাপ চিন্তা করো বা কুচিন্তা করো, তার ভিত্তিতে তোমাকে বিচার করা হবে না, বিচার করা হবে তোমার কর্মের ভিত্তিতে, অ্যাকশনের ভিত্তিতে। ইউ আর রাইট। সো আমাদের তিনটা রূপ, একটা হচ্ছে সমাজকে দেখাই, সবাইকে দেখাই, চেনা অচেনা সবাইকে দেখাই, একটা হচ্ছে কাছের মানুষকে দেখাই, একটা হচ্ছে একান্তই আমি। সেই মানুষটাই সবচেয়ে বেশি ভালো বা সবচেয়ে বেশি চরিত্রবান বা সবচেয়ে বেশি সৎ, যার এই তিন চরিত্র তুলনামূলক কাছাকাছি। তিনটা এক হবে না, আমার ক্ষেত্র না, আমি কথাটা বুঝাতে পারছি, আমার ক্ষেত্র না, কিন্তু যার তিনটা তিনমুখী সে হচ্ছে দুনিয়ার সবচেয়ে খারাপ মানুষ। আর যার তিনটার মধ্যে যথাসম্ভব কমন এরিয়া বেশি, সে হচ্ছে ততটা ভালো মানুষ, ততটা মানুষের কাছের মানুষ। তো আমাকে যদি আপনি যে প্রশ্নটা করেছেন, সেটা উত্তরটা হচ্ছে এরকম যে আমার অন্তর এবং বাহির অলমোস্ট সেম। আমি কোনো মহামানব নই, আমারও ভুল ত্রুটি আছে, আমারও সীমাবদ্ধতা আছে, কিন্তু আমার সমাজকে দেখানোর চেহারা এবং আমার পরিবারকে বা নিকটাত্মীয়দেরকে দেখার চেহারার মধ্যে খুব বেশি পার্থক্য নাই। এবং একটা মানুষের সাথে কথা বললে, মিশলে, এটা বোঝা যায় যে সে আসলে এই কথাটা মেকি হিসেবে বলছে না ভেতর থেকে বলছে। সামহাউ আমার সাথে যাদের পরিচয় হয়েছে, যাদের সাথে আমার দেখা হয়েছে, বা যাদের সাথে আমাদের ডিজিটালি আমি কানেক্টেড, বা যারা আমার লেখা বই পড়ে আমার সাথে আমার পাঠক হিসেবে কানেক্টেড, তারা হয়তো আমার আচার আচরণ, কথাবার্তা থেকে একটা জিনিস নিশ্চিত হতে পেরেছেন। আমার বিশ্বাস যে এই লোকটা মুখে যা বলে, অন্তরের বিশ্বাস অলমোস্ট কাছাকাছি। আমি কিন্তু 100% দাবি করি নাই, ঠিক আছে? এইটার কারণেই মানুষ আমাকে সহজে বিশ্বাস করে। আরেকটা হচ্ছে যে আমার দর্শন খুব ক্লিয়ার, আমি পারলে আপনার উপকার করব, ক্ষতির কারণ হব না। আমি পারলে আপনাকে, বা কারো প্রয়োজন হলে, আমার সামর্থ্য থাকলে আমি আপনাকে 2 টাকা অনুদান দেব, উপহার দেব, কিন্তু আমি 2 টাকা ধার করব না, বা আমি কোন রকম এখানে লুকোচুরি করব না, ঠিক আছে? আবার আমি আপনার সাথে কোন রকম পার্টনারশিপেও যাব না। মানে আমি যেটা আপনাকে দিয়ে দিব সেটা আমার একবারেই দান বলবো না, সবকিছু দান হয় না, উপহারও হতে পারে, আমি তাকে দিয়ে দেব। তার মানে আমার কথা ক্লিয়ার যে আমি আপনার উপকারে লাগতে পারি, নাও লাগতে পারি, ক্ষতি হবে না। আমার যে কথাগুলো আমি বলি, যে নীতিগুলো আমি বা আমার যে দর্শনগুলো আমি প্রচার করি, সেখানে এই জিনিসগুলো যে ভাই মানলে উপকার হবে, না মানলে ক্ষতি হবে, এমন কথা আমি বলছি না, কিন্তু উপকার তো হতেই পারে, তো তুমি কেন মেনে চলবে না? এই হলো বিষয়টা আর কি। তো আমার মনে হয় মানুষ আমাকে ওইভাবে আপন করে নিতে পারে বা নেয়। আর ওই যে বললাম, আল্লাহ পাক আমাকে শিখিয়ে দিচ্ছেন, মানুষকে শিখিয়ে দিচ্ছেন যে সবার আগে সুস্থতা। এইটা নিয়ে তো কেউ কথা বলে না, সবাই কমার্শিয়াল দুনিয়া, কমার্শিয়াল চিন্তা ভাবনা করে, ঠিক আছে? আমি বেচা বিক্রি শেখানোর লোক, পেশাগত জীবনে আমি একজন বিক্রয় প্রশিক্ষক। আমার কাজ বিক্রি শেখানো। যে আমাকে টাকা দেবে তাকে আমি শিখাই দেবো কেমনে বিক্রি বাড়াও, কিন্তু আমার কিছু প্রিন্সিপাল আছে, আমি সবাইকে শেখাই না। আমাকে আমার যে পেশাগত ফি, তার যদি আপনি 10 গুণ, 20 গুণ, 100 গুণও দেন, আমি কোনো সিগারেট বিক্রি করে বা তামাকজাত বিক্রি করে, মানুষের ক্ষতি হয়, মদ বিক্রি করে, এই ধরনের কোম্পানিকে আমি ট্রেনিং করাবো না। এখন আপনি বলতে পারেন যে তোমার কাছে টাকা নিয়ে ট্রেনিং করো, তুমি করাই দিবা। নো, আমার চিন্তাটা অন্য জায়গায়, আমার দর্শনটা পরিষ্কার যে আমার এই ট্রেনিং করা বিক্রয় প্রশিক্ষকের কাছে বিক্রয় শিখার পরে যদি তার বিক্রয় একটা শলাকাও বেশি বিক্রি হয়, ওই পাপের ভাগিদার পরোক্ষভাবে আমি। তো আমি এই দায়িত্ব নিব না। তো আমি আমার জীবনে কখনো কোনো টোবাকো কোম্পানি ট্রেনিং করাইনি। এখন অনেকে প্রশ্ন করতে পারে এটা দেখে, বা নিচে লিখতেও পারে, মানুষ আজকাল খুঁচা আমার উস্তাদ, যে আপনারে ডাকলে তো আপনি যাবেন। উস্তাদ, ব্যাপারটা হচ্ছে কোন এক সময় ডাক পেয়েছিলামও, কিন্তু আমি সচেতন ভাবে এড়িয়ে গিয়েছি। তারপরে কথা হচ্ছে, আমি পরিষ্কার বলতে চাই, মানবতার ক্ষতি হয়, মানব সভ্যতা ধ্বংসের দিকে এগিয়ে যায় এমন কোন পণ্য যদি কেউ বিক্রয় বা বিপণনের সাথে যুক্ত হয়, এবং সেটা যদি আমি বুঝতে পারি, তাহলে আমি তাদের প্রশিক্ষণ করানো থেকে সচেতনভাবে বিরত থাকি। তো এই যে আমি আমার স্বার্থের বা পেশাগত স্বার্থের সাথে সাংঘর্ষিক হওয়া সত্ত্বেও আমি যে কিছু জায়গায় খুব দৃঢ়চেতা, এই জিনিসটা মানুষ খুব সহজে অ্যাকসেপ্ট করে, যে এই লোককে দিয়ে যাত্রা বলানো যাবে না, এই লোক মানে নিজের স্বার্থের বিপক্ষে গেলেও
যখন যেটা উচিত সে উচিত কথাটা বলার চেষ্টা করে। সো আমি বোধহয় ওই জায়গাটা এস্টাবলিশ করতে পারছি যে আমার অন্তর এবং বাহির সেম। এইটাই মানুষের কাছে যাওয়ার বা মানুষ আমাকে কাছে ডেকে নেওয়ার অন্যতম কারণ। আরেকটা কথা বলতে আসলে আপনি প্রশ্ন করেছেন ছোট, আমি উত্তর অনেক লম্বা দিয়ে ফেলছি। আসলে আগে থেকে আমি রেডি ছিলাম না, আপনার এই কথার প্রেক্ষিতে এগুলো ভাবছি। হ্যাঁ, হ্যাঁ। সেটা হচ্ছে আমি পেশাদারিত্বের সাথে মানুষের সাথে ডিল করি। অনেক মানুষ তার একান্ত ব্যক্তিগত কথা, সুখ দুঃখের কথা আমার সাথে শেয়ার করে গোপনে, এবং আমি তাকে কোনো না কোনো সুপরামর্শ দেই। কিন্তু জীবনে আজ পর্যন্ত মানে আমাকে হত্যা করে ফেলা যাবে গুলি করে, আমাকে বোম মেরে উড়িয়ে দেওয়া যাবে, কিন্তু আমার কাছ থেকে ওই নামটা বের করা যাবে না। তার মানে আমি মানুষের গোপনীয়তা, কথার গোপনীয়তা, সম্পদের না, কথার গোপনীয়তা বা দুঃখের গোপনীয়তা আমি যে বজায় রাখতে সক্ষম হয়েছি আমার দীর্ঘ 22 বছরের পেশাগত জীবনে, এইটা মানুষের আস্থার জায়গাটা তৈরি করেছে। অনেক কোম্পানির এমডি আমাকে চিনে, আবার সেই কোম্পানির এমপ্লয় আমাকে যোগাযোগ করছে, স্যার আমি ওই এমডি স্যারের চাকরি ছেড়ে ওই এমডি স্যারের চাকরিতে যাব স্যার, কেমন হবে স্যার? তার জন্য যেটা উপযুক্ত হওয়া উচিত আমি সেই পরামর্শ দিয়েছি। এটা এই এমডি সাহেবের সাথে আমার সম্পর্ক ভালো, অতএব ইনার স্বার্থ রক্ষার জন্য কথা আমি এটা করি নাই। আবার ওই এমপ্লয় এটুকু বিশ্বাস করছে যে স্যারকে আমি গোপন কথাটা বলে দিল, স্যার আমার এমডি সাহেবের কাছে বলে আমার এখন কোনো ওই যে চাকরি ছাড়া ধরার সময় যে কিছু ধরনের জটিলতা তৈরি হয়, ওই জটিলতা পড়বো না, এবং আমি সেটা পেশাদারিত্বের সাথে পালন করে এসেছি। অর্থাৎ এই লোকটার কাছে খোলা মনে প্রকৃত সত্যটা তুলে ধরা যায়, সে আমার পারলে উপকার করে, না পারলে নীরব থাকে, ক্ষতির কারণ হয় না। এটাই মনে হয় মানুষের কাছাকাছি যাওয়ার একটা কারণ। এছাড়া আমি আর অন্য বিশেষ কোনো গুণে গুণান্বিত নই। না, আমার কাছে ওই জিনিসটা খুব ভালো লাগলো এবং এখান থেকে নেওয়ার মতো হচ্ছে খুব, মানে আমি যদি খুব সামারাইজ করে বলি, খুব দুটো পয়েন্ট যেটা আমার কাছে মনে হয়েছে, সেটা হচ্ছে একটা হচ্ছে যে কথা কাজে মিল থাকা। রাইট, কথা কাজে মিল থাকে, এক হ্যাঁ, কথা আপনি বলে দিলেন। যে আমার মনে যা আছে আমি আসলে সেটাই কাজে করে দেখাচ্ছি, যে এমন না যে আমি বললাম একটা, ভাবলাম আরেকটা, আর করে দেখালাম হচ্ছে আরেকটা। সো এই কথা কাজে মিল থাকা এটা তো খুবই ইম্পর্টেন্ট। এটা একটা মানুষকে হচ্ছে মানে অনেক লং টার্ম ক্রেডিবিলিটি দেয় রাইট, এইটা। আর আরেকটা হচ্ছে আমানতদারির যে ব্যাপারটা, যে আমি তার সাথে যে ডিলিংস করব এটা যতটুকু সম্ভব প্রফেশনাল থাকবে, এথিক্যাল থাকবে, মোরাল থাকবে। রাইট। এখানে ইমোরাল কিছু কিংবা হচ্ছে মানব সভ্যতার জন্য খারাপ কিছু কিংবা হচ্ছে আনএথিক্যাল কিছু বা এই ক্ষণিকের জিনিসগুলো স্বার্থের থাকবে। জন্য মানে রাইট, রাইট। যে এমন একটা কাজ করলাম যেটা দুনিয়ার কেউ জানলো না। মানে আমি করে নিলাম, আমার কাজ হয়ে গেল। কেউ আমার খারাপ ধরতে পারল না। কিন্তু আমি বিবেক আমাকে দংশন করে। যে না আমি এই কাজটা করব না। করলে কেউ না দেখলেও তো আল্লাহ জানছে যে আমি এই কাজটা করছি। তো আমি এই কাজটার মধ্যে ঢুকবো না। সো আমি নিজেকে এভাবে যতটুকু সম্ভব সংযত রাখার চেষ্টা করি। এটা তো এক ধরনের কাইন্ড অফ বলা যায় যে স্যাক্রিফাইস, যে আমি শর্ট টার্ম গেইন এর তুলনায়, ডেফিনিটলি। হ্যাঁ, হ্যাঁ, এবং আমি যদি আপনি আমাকে বলেন যে এটা করে আপনার লাভ হয়েছে না লস হয়েছে, আমি বলব লাভ হয়েছে। আমি ভাইয়া এই যে কিছু আ একজন পেশাদার বিক্রয় প্রশিক্ষক হওয়ার পরেও কিছু পণ্য বা কিছু সেবা যারা বিপণন করে তাদেরকে আমি ট্রেনিং করাবো না। তাহলে কি হলো? আমার মার্কেট সাইজটা এত বড় ছিল, সম্ভাব্য ক্রেতার। সেখান থেকে আমি কিছুকে নিজেই বাদ দিয়ে দিলাম। তাহলে মার্কেট সাইজটা ছোট হয়ে যাওয়ার কথা না? ছোট হইল। কিন্তু আগে এত বড় মার্কেট যখন আমার এই দর্শনে আমি ছিলাম না, যখন আমাকে দিয়ে অনেক কিছু করিয়ে নেওয়া হয়তো যেত বা গিয়েছেও ২-৪ টা ক্ষেত্রে, আমি এমন কিছু পণ্যের ট্রেনিং করেছি আজ থেকে ১০ বছর আগে, যখন সেটা এখন আর করাবো না। ঠিক আছে? তো তখন আমার মার্কেটটা ছিল এত বড়। এখান থেকে আমি যেটুকু আমার ভাগে পেয়েছি, এখন আমি মার্কেটটা ছোট করে নেওয়ার পরেও আমার টোটাল আয় রোজগার বলেন, টোটাল আমার প্রশিক্ষণের মানে ফ্রিকোয়েন্সি বলেন, এগুলা কমে নাই এবং বেড়ে গেছে। তাতে আমার আমার দর্শনটা হচ্ছে যে আমার এই সিদ্ধান্তে আল্লাহ পাক সন্তুষ্ট হয়েছেন। তিনি চিন্তা করেছে, এভাবে বলা ঠিক না। মানে তিনি তার সিদ্ধান্ত এটাই যে সে মানবতার কল্যাণ হয়, আমার সৃষ্টির অকল্যাণ হয় এমন কোন কাজে যুক্ত হচ্ছে না। কিন্তু তাকেও তো রিজিক দিয়ে বাঁচিয়ে রাখতে হবে। কারণ আল্লাহ তাআলা প্রত্যেকটা প্রাণীর রিজিকের দায়িত্ব নিয়েছেন। অতএব আমাকে উনি অন্যভাবে কাজের পরিমাণ বাড়িয়ে দিচ্ছেন। তাহলে ঘুরে ফিরে তো আমার লসের কিছু হইল না ভাই। আমার যেটা আয় করার দরকার বা আমার সংসার চালানোর যেটা দরকার সেটা হচ্ছে। এবং আমি দৃঢ়চিত্তে বলতে চাই ভাইয়া, আমার আয় রোজগার 100% হালাল। জীবনের ১ম জীবনে যখন অল্প বয়স ছিল, ম্যাচুরিটির অভাব ছিল, ২-৪ টা ছোটখাটো ভুল যে আমি করি নাই সেটা না। কিন্তু পরবর্তীতে যখন আমার রিয়ালাইজেশন এসছে, আমি সেটা কাফফারা দিয়েছি। মানে কোন এক কোম্পানিতে আমি চাকরি করার সময় সেখানে আমি একটা ছোট্ট একটা বিল, মানে ৳১০ বিল ৳১২ করেছিলাম। ধরেন উদাহরণস্বরূপ বলছি। হ্যাঁ? ৳১২ করেছিলাম। পরবর্তীতে আমার রিয়ালাইজেশন আসার পর ওই কোম্পানির সেই বসকে খুঁজে বের করে আমি বলছি, "বস এই যে ৳২ আমি ফেরত দিতে চাই।" বস বলছে যে, "ওই কোম্পানিতে এখন আমিও নাই। তুমি এক কাজ করো, তোমার এই ৩ গুণ মানে যা তোমার মনে হচ্ছে যে তোমার ভুল হয়েছে, এইটুকু তুমি ৩ গুণ করে তুমি এতিমখানায় খাইয়ে দাও।" আমি সে কাজটা করেছি। মানে ব্যাপারটা হচ্ছে ছোটখাটো যে ভুলগুলো যেটা আমার ম্যাচুরিটির অভাবে, ইম্যাচুরিটির কারণে হয়েছে অস্বীকার করছি না। সেগুলোকে আমি খাতমুক্ত করার চেষ্টা করেছি। আর এর বাইরে আমার পুরাপুরি আমার দ্বারা কোনো আপনি অনৈতিক কাজ করায় নিতে পারবেন না। এটা হচ্ছে আমার একদম দৃঢ় বিশ্বাস এবং দর্শনের জায়গা থেকে আমি কথা বলি।
ঠিক আছে? সো এই জায়গাটা যদি সবার ঠিক থাকে হ্যাঁ, হ্যাঁ। তাহলে সবাই সফল হতে পারবে ইনশাআল্লাহ। রিজিকের দায়িত্ব আল্লাহ নিয়েছে। আমাদেরকে রিজিকের পেছনে সন্ধান করতে হবে, কিন্তু মানে ক্রেজি হওয়া যাবে না, পাগলামো করা যাবে না। ঠিক আছে? আপনার আমার প্রয়োজন যেটুকু তার চাইতে বেশি আমরা পাচ্ছি। সো আরো বেশি দরকার নাই। বরং ইসলাম কিন্তু তাড়াহুড়া পছন্দ করে না, বা ইসলামে খুব তাড়াহুড়া করতে বলা হয়নি। তুমি তোমার কাজটা করে দাও। তুমি পৃথিবীতে যখন সুস্থভাবে থাকো, শারীরিকভাবে সুস্থ থাকো, মানসিকভাবে সুস্থ থাকো। এগুলা চর্চা করলে ভাই জীবনের দর্শন চেঞ্জ হয়ে যায়। তখন আর আপনার ওই ছুটাছুটির মধ্যে স্পিড কমে আসে। বাট এই কমাটাও দরকার আছে। কখনো গতিশীল, কখনো বা স্থিতিশীল। অসাধারণ, অসাধারণ ভাইয়া। মানে আমাদের সবারই আসলে এই জিনিসটা মাথায় রাখা উচিত, এবং এই সংযত যে মনোভাবটা, এটা আসলে কনস্ট্যান্টলি হচ্ছে ধরে রাখা উচিত। ধরে রাখা উচিত। আমি তাহলে আপনার হচ্ছে সাথে মানে একমত। এমনিতেই অনেক হচ্ছে অন্যায় কিংবা অবিচার কিংবা দুর্নীতি মানে রাইট, একটা লেভেল পর্যন্ত অবশ্যই কমে যাবে। কমে যাবে। হ্যাঁ, আইন শৃঙ্খলা মানে রক্ষা করা এবং হচ্ছে জায়গা মতো শাস্তির ব্যবস্থা করা, সেটা তো থাকবেই। অবশ্যই বাট আগে তো নিজেকে চেক দিতে হবে। নিজেকে চেক দিতে হবে। আমি তো বলি যে দুনিয়ার কাউকে তুমি পাল্টাতে পারো, শুধু নিজেকে বদলাও। আর এটাই সবচেয়ে কঠিন কাজ। আর আমরা এইটা না করে অন্যের ভুল ধরে বেড়াই। অন্যের ভুল ধরার আগে যতটা সময় আমি অন্যের ভুল ধরতে ব্যয় করছি, তার কিয়দাংশ সময় যদি আমি নিজেকে শুধরানোর জন্য ব্যয় করতাম, তাহলে দুনিয়াটা অনেক সুন্দর হতে পারত। আয়নার দিকে একবার তাকানো। একবার তাকানো, নিজেকে রিয়েলাইজেশন করা, দিনের মধ্যে একবার অন্তত ভাবা আজকে সারাদিন আমি কি করলাম, কোনটা ঠিক ছিল, কোনটা মোটামুটি ছিল, কোনটা ভুল হয়েছে। এই ভুলটা না করা। আপনি নতুন কিছু যোগ্যতা অর্জনের দরকার না। আপনি শুধু আপনার জীবনের ভুলগুলোকে বা খুঁতগুলোকে মানে কমাতে থাকেন। তাহলে আপনি একসময় নিখুঁত। ইনশাআল্লাহ। ভাইয়া, আপনার তো হচ্ছে বেশ বিজি একটা স্কেডিউল যায়। তারপরেও আপনি হচ্ছে লেখালেখি করেন, এবং লেখালেখি যেভাবে করেন এটা মানে একদম শুরু থেকে আপনার কাছে কি জিনিসগুলো স্পন্টেনিয়াসলি আসতো যে এইভাবে লিখতে হবে বা এরকম করে লিখলে ভালো হবে, নাকি এটা আপনার একেবারে হচ্ছে সুচিন্তিত একটা হচ্ছে আউটপুট? আমার ১ম বই বের হয়েছিল ১৯৯৩ সালে, আমি যখন ইন্টারমিডিয়েট পাস করি তখন। ঠিক আছে? আমার লেখালেখির কয়েকটা বাঁক-বদল হয়েছে ভাইয়া। হুম, হুম। ১ম জীবনে আমি ছিলাম আ মফস্বল পত্রিকার সাংবাদিক। এবং তখন আমি সাংবাদিকতা বুঝতাম না, কিন্তু ছাপার অক্ষরে নিজের নামটা দেখার অভিপ্রায় থেকে লেখালেখি শুরু করি। পরবর্তীতে আমার হোম ডিস্ট্রিক্ট চুয়াডাঙ্গা, হুম, হুম। পিতৃভূমি চুয়াডাঙ্গা। চুয়াডাঙ্গা জেলার সাংবাদিকতা করতে গিয়ে ওখানকার পুরনো কোনো মসজিদ, মন্দির বা কোনো কিছু দেখলে আমার খালি আগ্রহ জাগতো যে এটা কিসের, কাদের ছিল, কারা করছে। তো এগুলার না কোনো ডকুমেন্টেশন ছিল না। হুম, হুম। তখন আমি যে কাজটা করি সেটা হচ্ছে আমার এলাকার ওই গ্রামে গিয়ে ওই এলাকার পুরানা মসজিদের পাশে মুরুব্বি লোক ধরে, মুরুব্বি এটা কি? তা দেখলাম তারা যে ইতিহাস বলছে কিছুটা বানানো, কিছু বোঝাই যাচ্ছে ওই দাদার কাছে শুনছে, কিন্তু কোনো হ্যাঁ, হ্যাঁ। ডকুমেন্টেশন মুখে নাই। মুখে মুখে, প্রচলন। মুখে বলছে হ্যাঁ কথ্য ৩০০ বছরের ইতিহাস। পুরানো মসজিদ। কিন্তু যুক্তিতে মেলে না। ৩০০ না। বছর আগে যে মডেলের মসজিদ হতো তার সাথে মিলছে না। এটা হয়তো ১৫০ বছরের পুরনো অথবা ৫০০০ বছরের পুরনো। বুঝানোর জন্য বলছি। এইগুলা নিয়ে আমি একটু লেখালেখি করতাম। মানে সাংবাদিকতা করলে গতানুগতিক কয়জন খুন হলো, কয়জন মরল, কয়জন মানে আসামি এগুলা থাকতো। বাট আমি এই ধরনের একটু ব্যতিক্রমী কিছু খুঁজতাম। পরবর্তীতে এই ধরনের লেখালেখি যখন বেড়ে গেল, সেটা নিয়ে আমি বই প্রকাশের চিন্তা করি। এবং আমার ১ম কাজ ছিল চুয়াডাঙ্গা জেলার মুক্তিযুদ্ধ ভিত্তিক হ্যাঁ। একটা ডকুমেন্টেশন। পরবর্তীতে চুয়াডাঙ্গা জেলার মুক্তিযুদ্ধের ইতিহাস আমার লেখা, চুয়াডাঙ্গা জেলার ৭০০ পৃষ্ঠার ইতিহাস আমার লেখা। এটা ছিল আমার ১ম জীবনের লেখালেখি। পরবর্তীতে যখন আমি এমবিএ পাস করে কর্পোরেট জগতে ঢুকে গেলাম, বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করলাম, তখন আমার দৃষ্টিভঙ্গি আবার অন্যদিকে। তখন আমি আমার মার্কেটিং এর এই জগৎটাকেই আমি আমার লেখালেখির সাবজেক্ট করে নিলাম। বাংলাদেশে বাংলা ভাষায় বিক্রয় বিষয়ক, মানে ব্যবহারিক বিক্রয়, নট তত্ত্বীয় জ্ঞান, ব্যবহারিক বিক্রয় বিষয়ক সর্বাধিক বইয়ের লেখক আমি। এবং আমার বই পড়ে এখন বাংলাদেশে যদি টোটাল সেলস মার্কেটিং এ একদম ঘোষিত ৫ লাখ লোক থাকে বা ১০ লাখ লোক থাকে, তার ১/৩ মানুষের পেশাগত জীবন শুরুই হয় আমার কোনো না কোনো বই পড়ে। ঠিক আছে? মানে আমার যখন আমি পেশাগত জীবন শুরু করি তখন এই ধরনের কোনো প্র্যাকটিক্যাল বই ছিল না। হুম। আমরা মার্কেটিং পড়েছি, কিন্তু সেটা তো তত্ত্বীয় জ্ঞান। হ্যাঁ, কিন্তু আর বিশেষ করে কনটেক্সট গুলো থাকতো হচ্ছে বাইরে। বাইরের রাইট। ধন্যবাদ আপনাকে এই পয়েন্টটা মানে স্মরণ করে দেওয়ার জন্য। সো আমি প্র্যাকটিক্যালি কেমনে কাজগুলো হয় এর উপরে বই লেখার ১ম বই লিখি বিক্রয় কৌশল নামে ২০০৭ সালে। এবং পরবর্তীতে সেই বইটা ব্যাপক চলার কারণে প্রকাশকের দাবি অনুযায়ী প্রত্যেক বছর প্রকাশকরা কোনো বই চললে তখন লেখককে ওই মোটামুটি যে ভাই এরকম বই লাগবে। অন্য কিছু যে এই লোকটার দ্বারা বের করা সম্ভব সেদিকে তাদের মাথায় নাই। তো আমার এইভাবে ১৪ টা বই বেরিয়ে গেছে, মানে পেশাগত বই। আমার একটা বিষয় ছিল মোটিভেশনাল বই। হুম, হুম। মোটিভেশনাল বই আপনার বিদেশি প্রচুর বই আছে। আমার কাছে মনে হইছে এই বিদেশি বইগুলা পড়তে গিয়ে তখনই, এটা আমি বলছি ২০০৯ হুম, সালের হুম। গল্প, যে বিদেশের গল্পগুলাকে আমরা এত সুন্দর, সুন্দর বই আকার করছি। আমাদের দেশেও তো শেখ আকিজউদ্দিন কিভাবে ব্যবসা শুরু হ্যাঁ, করছে, হ্যাঁ। স্যামসন এইচুদ্দিন কি করছে, এগুলো আমাদের দেশের কাহিনী। এই কাহিনী নিয়ে কোনো বই নাই। না।
আমি কিন্তু এই কাহিনী নিয়ে প্রথম বই লিখি জীবন জয়ের জাদু 2009 সালে, ব্যাপক চলা চলেছে। এখন আমার এই বই তলা পড়ে গেছে, কারণ এরপরে আমার চাইতে এই লাইনে অনেকে অনেক ভালো কাজ করেছে এবং ডেফিনেটলি সেগুলো আমার চাইতে অনেক গুণগত মানসম্পন্ন কাজ। কিন্তু মোটিভেশনাল বই বাংলা ভাষা এবং বাংলাদেশি কন্টেন্টস নিয়ে, বাংলাদেশি উদাহরণ নিয়ে জীবন জয়ের জাদু প্রথম দিকের একটা বই, ঠিক আছে? এবং এটা তখন তৎকালীন প্রথম আলোতে ব্যাপক হাইলাইট করে ছাপা হয়েছিল। ওকে, তো আমার জীবনের প্রথম দিকে ছিল ইতিহাস ভিত্তিক বই লেখা, তারপরে আসলো পেশাগত বেচা বিক্রি সংক্রান্ত বই লেখা, তারপরে চলে গেল এর সাথে যুক্ত মোটিভেশনের সাথে যুক্ত হওয়া। এর মধ্যে আমার একটা মানে প্রচন্ড শখ হচ্ছে দেশ বিদেশে ঘুরে বেড়ানো। আলহামদুলিল্লাহ আমি পৃথিবীর 25টা দেশ এখন পর্যন্ত ঘুরতে পেরেছি। এর মধ্যে আইফেল টাওয়ারের চূড়ায় উঠেছি, পিরামিডের ভিতরে ঢুকেছি, কাবা শরীফের জিয়ারত করার তৌফিক আমার হয়েছে, তাজমহলে গিয়েছি, এরকম আছে। আমার একটা বই আছে পিরামিড থেকে আইফেল টাওয়ার। তো এই যে ঘোরাঘুরি করি, আমি যখন যে দেশে যাই তখন সে দেশে ঘুরে এসে ভ্রমণ কাহিনী টাইপের বই লিখি। তবে এটা গতানুগতিক ভ্রমণ কাহিনী না যে আমি কবে গেলাম, কোন খাবার খাইলাম, কোন হোটেলে থাকলাম। ভ্রমণ কাহিনীর মধ্যে আমি আবার কিছুটা ওই এলাকার ইতিহাস কালচার যুক্ত করি। আপনার একটা মানে রেফারেন্স হিসাবে বলতে পারি, আমি যখন 2010 সালের দিকে আমেরিকা প্রথম ভ্রমণ করি, যাওয়ার আগে আমেরিকা বিষয়ক বাজার থেকে 2 শতাধিক বই কিনে, এবং আমি আজকে গর্বের সঙ্গেই বলতে চাই যে তখন রকমারি ছিল তো 2010 সালে, না 10 সালে পরে, না সরি আমি ভুল বলছি, রকমারির বই পড়েছি আমি ইউরোপ যাওয়ার সময়, আর তখন রকমারি ছিল না। তখন আমি হচ্ছে বাংলা বাজার ঘুরে, আপনার হচ্ছে ইয়ে থেকে কি বলে বইমেলা ঘুরে আমেরিকা বিষয়ক 2 শতাধিক বই সংগ্রহ করি, প্রত্যেকটা বই পড়ে আমি গিয়েছি এবং ওইখানে গিয়ে আমেরিকায় গিয়ে আমি ওগুলো মিলিয়ে দেখেছি। পরবর্তীতে এই সকল মিলানো তথ্য এবং ইন্টারনেট ঘাটা তথ্য দিয়ে আমি একটা বই লিখি, আজব দেশ আমেরিকা। তখন আমার অভ্যাস হয়ে গেল ইয়ের দিকে যাওয়া, ভ্রমণ কাহিনী বিষয়ক বইয়ের দিকে যাওয়া, ঠিক আছে? এরপরে যখন আমার এই যে গল্প দিয়ে আজকে আলোচনা শুরু হলো, মুসা নবীর এই ঘটনা আমাকে রিয়েলাইজ করলো, এখন আমার লেখালেখির বড় অংশ জুড়ে থাকে সুস্থতা, আদর্শ খাদ্যাভ্যাস, সুন্দর লাইফস্টাইল, এইগুলা, ঠিক আছে? এর মধ্যে আমি ইংল্যান্ডে বেড়াতে গিয়েছিলাম, তখন আমার ইংল্যান্ড বিষয়ক প্রায় 70টা বই আমি পড়েছি। এই বইগুলো আমার রকমারিকে ধন্যবাদ, যে রকমারি আমাকে মানে 70 দোকানে ঘোরার কষ্ট থেকে বাঁচাই দিয়েছে। আমি একই জায়গায় ক্লিক করে আমি অনেকগুলো বইয়ের সন্ধান পেয়ে গেছি। কিছু বই রকমারি থেকে নিয়েছি, কিছু বই আমি অন্যভাবে কালেক্ট করেছি, কিন্তু সন্ধান পাওয়া যে এই বই ইংল্যান্ডের উপরে বের হয়েছে, এটাও কিন্তু একটা বিশাল সার্ভিস রে ভাই, ঠিক আছে? যেই সার্ভিসের জন্য রকমারি আমার কাছে কোনো চার্জ করতে পারে না যতক্ষণ আমি বইটা না ক্রয় করছি, ঠিক আছে? আজকে আমি সুযোগ পেয়েছি, আমি ধন্যবাদ জানাই এই উদ্যোগকে, এই মানে প্রয়াসকে, যেটা শুধু পাঠককে সঠিক বই পেতে হেল্প করছে না, পাঠকদেরকে ইনফরমেশন দিতেও, এবং এটা সম্পূর্ণ কিন্তু বিনা পয়সাতে হচ্ছে, মানে রকমারি সুযোগ নাই, হ্যাঁ এই জিনিসগুলো হচ্ছে। তো এই যে মানে ক্লিক করলে বই পাওয়া, এই জিনিসটা সম্ভব হয়েছে রকমারির কারণে। তো এক কথা তো আরেক কথা চলে গেলাম ভাইয়া, আমার টোটাল এখন পর্যন্ত প্রকাশিত বইয়ের সংখ্যা 103টা। প্রথম দিকে আমার বইগুলো পরিকল্পনা করে আমি হচ্ছে হাতেই লিখতাম, কিন্তু যখন থেকে কম্পিউটার আসা শুরু হলো তখন থেকে আমি বিজয় ব্যবহার করে লেখা শুরু করলাম। এখন লেখাটা হয়ে গেছে ওই ফেসবুকে ধরে ধরে কথা বলি, ফেসবুক সেটাকে লেখায় রূপান্তর করে, তারপর সেটাকে আমি ফেসবুকে আমার যে কোনো লেখা চিন্তা ভাবনা প্রথমে আমি ফেসবুকে পোস্ট করি, করে আমি একটু অবজার্ভ করে দেখি যে ওর নিচে কি ধরনের কমেন্টস আসছে। এখান থেকে অনেকে আমাকে ভালোভাবেও নেয়, অনেকে নেতিবাচক কমেন্টও করে। আমি সবাইকে ধন্যবাদ জানাই, কারণ ভুল থাকে বা আমি হয়তো যেভাবে বোঝাতে চেয়েছি আমার রিয়াকশন পরে বুঝছি পাঠক ওইটা বোঝে নাই, তাহলে ওইটা ঠিক করার বা ওখানে শব্দ যুক্ত করে মডিফাই করে, অনেকে ফেসবুকে কিছু একবার পোস্ট করে ফেললে আর ওইটার মধ্যে এডিট করতে চায় না, যে করলে নাকি তার রিচ কমে যাবে। আর আমি ওইসব রিচের পরোয়া করি না ভাই, আমার রিচ হওয়ার দরকার নাই, আমার লেখাটা নিখুঁত হইতে হবে। আমার এমনও আছে ভাইয়া, আমার যে কোনো লেখা যাওয়ার পর আমি 20 বার 25 বার 40 বার এডিট করে 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 শব্দ চেঞ্জ করি, ভাষা চেঞ্জ করি। অনেক সময় কোনো একটা এরকম লেখা বেরোনোর পরে, মানে ফেসবুকে পোস্ট করার পরে কেউ একজন লেখে ভাইয়া কপি করি, আমি উত্তর দিই একটু দেরিতে করেন, কারণ আমি জানি যে আমার লেখাটা এখনো কমপ্লিট হয় না, আমি এর মধ্যে মডিফাই করবো, আমি তো জাস্ট একটা কঙ্কাল দাঁড় করেছি। আমি বলি যে আপনি করেন, কপি করেন, আমার কোনো অসুবিধা নেই, আপনি চড়ান, জ্ঞান চর্চা বাড়ালে কোনো ক্ষতি হয় না, আমার রেফারেন্স না দিলে আমার কোনো আপত্তি নেই, কিন্তু একটু ধৈর্য ধরেন। তো এখনকার লেখালেখি হয় যেটা হয় সেটা হচ্ছে আমি যাই লিখি প্রথমে সেটা ফেসবুকে লিঙ্কডইনে কিছু পোস্ট করি, করে কিছু পাঠক রিয়াকশন দেখি এবং তারপর আমি সেই অনুযায়ী কিছুটা মডিফিকেশন করি, করে যখন এই জিনিসটা মোটামুটি আমার একটা ফিক্সড হয়, এক পর্যায়ে আমি ওখান থেকে কপি করে আমার ফোল্ডারে ঢুকিয়ে ফেলি এবং ফেসবুক থেকে আমি মুছেও ফেলি বা আর্কাইভের মধ্যে ঢুকিয়ে রাখি। উদ্দেশ্য হচ্ছে যে ফেসবুকে সবসময় ওই সব থাকার দরকার নেই, আমার মানে রানিং কিছু জিনিসপত্র আমি রাখি, কিন্তু এটাকে আসলে ফেসবুকে আমি ব্যবহার করছি মূলত একটা চলমান ডায়েরি হিসাবে,
ঠিক আছে? এবং এই লেখাগুলো যখন ফোল্ডারে চলে যায়, ফোল্ডারে তখন বিভিন্ন কি কি বিষয়ে আমি বই লেখার চেষ্টা করছি, এরকম 20টা ফোল্ডার খোলা আছে। যেদিন যে বিষয়ে লিখছি সেটা ওখানে ঢুকে যাচ্ছে। কিছুদিন পর যখন এটা মোটামুটি 80-90 পৃষ্ঠা 100 পৃষ্ঠার মতো আইটেম জমা হয়ে যাচ্ছে, তখন 2-3 দিন সব কাজ ফেলে রেখে ওইটাকে মডিফাই করে ওটাকে বইয়ের আকারে রূপ দিয়ে আমি আমার প্রকাশককে দিচ্ছি, প্রকাশক তখন প্রকাশ করছে। এই হলো এখনকার বই লেখার আধুনিক মানে সংস্করণ। আলহামদুলিল্লাহ 103টা বই প্রকাশ হয়েছে ভাইয়া। আরো 15-20টা বিষয় আমার মাথার মধ্যে আছে। আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দান করেন, কারণ আমি বিশ্বাস করি আমার এই কাজগুলো হলে আমার লাভ হবে কিনা জানি না, কিন্তু মানবতার লাভ হবে, মানুষের লাভ হবে। তো আমি এই জন্য বই একমাত্র মাধ্যম যে এই প্রজন্মের ঘটনা আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া, বা গত প্রজন্মের ঘটনা। রবীন্দ্রনাথের আমলে কিন্তু পৃথিবীতে লক্ষ কোটি মানুষ ছিল, আপনি তাদের একজনের নামও জানেন না, কামও জানেন না। দিন শেষে রবীন্দ্রনাথের বই এখনো পাচ্ছেন, পড়ছেন। সো বই হচ্ছে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মকে টেনে নিয়ে যাওয়ার একমাত্র মাধ্যম। আমি চাই, আমি একটা নির্ধারিত হায়াত নিয়ে দুনিয়াতে এসেছি, কিন্তু আমার লেখা বইগুলো পৃথিবীতে থেকে যাক, যেন পরবর্তী প্রজন্ম পর্যন্ত পৌঁছে যায়। অন্যভাবে বললে, আমি স্পিরিচুয়ালি একটু বলি যে আমরা আল্লাহকে দেখি না, কিন্তু তার সৃষ্টি দেখি, রাইট? তো তার কথা বা তার গাইডেন্স আমাদের কাছে একটা রূপে এসছে, কোরআন রূপে। কোরআনটা কোন রূপে? বই আকারে। তো মহান সৃষ্টিকর্তা মহামানবের মাধ্যমে তার বান্দার কাছে পৌঁছাচ্ছেন বইয়ের রূপ ধরে। অতএব আমি এই কাজ করা মানে সৃষ্টিকর্তা যে কৌশলে মানুষকে হেদায়েত করছেন, আমি সেই কৌশলের একটা ধারা গ্রহণ করার চেষ্টা করছি। এটা লেখালেখি আমার কোনো পেশা না, এটা আমার শখ, এটা আমার নেশা, এটা আমি সময় কাটাতে ভালোবাসি। অসাধারণ ভাইয়া। ভাইয়া, যেই নতুন বইগুলো আসবে, এগুলো কি হচ্ছে মোটামুটি আগের বইগুলোর জনরাকে অনুসরণ করি, নাকি আপনি নতুন কোনো জনরাতে শিফট করছেন? ভাই, বিষয়টা হচ্ছে কি, আমার 103টা বই আছে, এর আগে 2বার মেনশন করেছি। কিন্তু এমন কিছু বই আছে যেগুলো এখন আমি আর প্রকাশ করতাম না। আচ্ছা। মানে ওইটা হচ্ছে ওই সময় আমার কাছে মনে হচ্ছে ওইটাই সেরা। মানে তখন আমার ইম্যাচুরিটির কারণে হোক বা ওই বয়স অনুপাতে হোক, ঠিক আছে? সো অনেক কিছু যত দিন গেছে, এক সময় আমার প্রচুর বই বেরিয়েছে, বইমেলায় হয়তো 4টা 5টা 6টা 7টা বই বেরিয়েছে। এখন বইমেলার পর বইমেলা চলে যায়, একটা বই বের হয় না, কারণ আমার চিন্তা ভাবনা পরিবর্তন এসছে। এখন আমি যতক্ষণ পর্যন্ত মানে একদম সুপার পারফেকশনিস্ট না হব যে আমার দাড়ি কমা পর্যন্ত ঠিক, ততক্ষণ আমি বই ছাড়বো না। সো আপনার এই প্রশ্নের উত্তর আসলে আমি দিতে পারবো না, এটা আল্লাহ পাক জানে যে কোন বইটা আল্লাহ পাক আমাকে দিয়ে আগে শেষ করাবেন, ঠিক আছে? কিন্তু আমি যতক্ষণ প্রয়োজন বই না বেরোলে আমার কোনো আফসোস নাই। মানুষের একটা বই বেরোনো, আমার 100 শতাধিক বই আছে, এরপর তার আমার আফসোস করার কিছু নাই। কিন্তু যদি এই বইগুলো পৃথিবীর বুকে আসে, আল্লাহ যদি আমাকে হায়াত দেন, আমাকে তৌফিক দেন, তাহলে একদম আমার সর্বোচ্চটা দিয়ে নিখুঁত আকারে দুনিয়াতে আসবে, না হলে আসবে না। এখন কোন জায়গায় যে আল্লাহ পাক আমাকে আগে কাজ করাবেন, সেটা তো মানে আমার চাইতে উনি ভালো জানেন। আমার ইচ্ছা সবগুলো কাজই পর্যায়ক্রমে শেষ করা। সুন্দর ভাইয়া। ভাই, আমরা সময়ের যেহেতু শেষের দিকে চলে এসেছি, আমার আরো একটা প্রশ্ন আছে। এটা আমার কাছে মনে হয় যে আমাদের দর্শকদের জন্য অনেক ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে অনেকের হয়তো ন্যাচারালি সেলসে ট্যালেন্ট থাকতে পারে, বাট সোসাইটি বলি কিংবা ফ্যামিলি বলি তাকে হয়তো অন্য ক্যারিয়ারের দিকে ধাবিত করছে, কিংবা সে নিজেও আসলে বুঝতে পারছে না যে এই সেলসের ক্যারিয়ারটা তার জন্য আসলে অনেক ভালো হতে পারতো। ভাইয়া, আপনি যাদেরকে ট্রেনিং করান বা অনেক মানুষের সাথে আপনার এগুলো নিয়ে ইন্টারাকশন হয়েছে, সো আপনি আসলে কি দেখে বুঝতে পারেন যে না, ওর মধ্যে সেলসের ট্যালেন্ট আছে, কিংবা ওর জন্য আসলে হচ্ছে সেলসের ক্যারিয়ারটা ভালো হবে? এটা যদি কেউ নিজে বুঝতে চায়, মানে কোন কোন ইন্ডিকেটর দিকে লক্ষ্য রাখা উচিত? আপনি যে চমৎকার প্রশ্নটি করেছেন, এর উত্তর দেওয়ার আগে আমি একটু পেছন থেকে শুরু করতে Sure. চাই, ঠিক আছে? সেটা হচ্ছে, এই পৃথিবীতে সবচেয়ে নির্মম ঘটনা কি জানেন? নির্মম ঘটনা হচ্ছে 75%-এরও বেশি মানুষ যেটা পছন্দ করে, যেটা ভালোবাসে, যেটা হতে চায়, তার বাইরে অন্য চাকরি করে, অন্য কিছুতে যুক্ত। আসলে ঠিক আছে? যেহেতু সে ইচ্ছার বিরুদ্ধে কাজটা করে, সেহেতু সে তার সেরাটুকু দিতে পারে না, এবং সেই জন্য এনজয় করে না, এবং সেই জন্য তার কাছ থেকে প্রত্যাশিত ফলাফল আসে না। সো আমি বলি যে আসলে বাবা মাদের একটু সমালোচনা করি আমি এই পর্যায়ে এসে, সেটা হচ্ছে যে আপনার সন্তান আপনারই মানে ওরসজাত, বাট আপনার মতোই হবে, এটা ভাবার কোনো কারণ নাই। আর আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে, আমি আমার জীবনে যেটা হতে পারি নাই, আমার কোনো সীমাবদ্ধতা, কোনো অযোগ্যতার কারণে আমি আমার সন্তানকে ঠিক সেইটা দেখতে চাই, ইম্পোজ করি। কিন্তু আদতে সে তো সেটার উপযুক্ত নাও হতে পারে, হতেও পারে, বাট নাও হতে পারে। এই যখন চাপিয়ে দেওয়া হয়, তখন সেই সন্তানের কাছ থেকে সেরা আউটপুটটা আসে না। আমি অনেককে চিনি যার ডাক্তারি পড়ার
মৃদু ইচ্ছা ছিল না, কিন্তু পরিবারের চাপে সে ডাক্তারি পড়েছে, ইঞ্জিনিয়ার পড়েছে, ঠিক আছে? ফলে সে সেখান থেকে তার কাছ থেকে আসলে ভালো ডাক্তারিও পাবেন না, ভালো ইঞ্জিনিয়ারিং বিদ্যারও প্রয়োগ আপনি দেখতে পাবেন না, ঠিক আছে? এই জন্য আমাদের বাবা মাদের উচিত তার সন্তানের সাথে অল্প বয়সে ধরতে পারেন যে আপনি যখন সে মাধ্যমিক লেভেলে পড়াশোনা করছে তার সাথে কাউন্সিলিং এ বসা, অথবা বাবা মা যদি ব্যর্থ হন বা নিজেরা করতে না চান বা না পারেন, তাহলে কোনো না কোনো পেশাদার কাউন্সিলর সহায়তা নেয়া, যে ওই শিশুটির সাথে, ওই রাইট। তরুণের সাথে বসে যে তোমার এই জীবনে কি কি হতে ইচ্ছা করে তুমি চিন্তা করো, এবং চিন্তা করার পরে সে হয়তো 10টা জিনিস বলল, ওই 10টা বিষয়ের ভালো মন্দ তাকে বোঝানো যে তুমি যে ডাক্তার হতে চাচ্ছ, ডাক্তার অবশ্যই একটা সম্মানজনক পেশা, ভালো পেশা, কিন্তু তোমাকে কিন্তু রাত নাই বিরাত নাই যখন ডাক্তার রোগী অসুস্থ থাকবে ইমার্জেন্সি যেতে হবে, তুমি কি রাতের ঘুম কামাই করে যেতে রাজি আছো কিনা? না, আমি ঘুম কামাই করতে পারবো না, তাহলে তোমার জন্য ডাক্তারি না, তোমার জন্য অন্য কিছু। এই যে বোঝানো, বোঝার পরে ওই তখন সিদ্ধান্ত দেবে যে এই 10টার মধ্যে এটা 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 না হলে আমার চলবে, এই দুটোর একটা, ওই দুটো নিয়ে আরেকটু তাকে ডিপলি বোঝানো, তখন সে সিদ্ধান্ত নিল যে আমি এই জিনিসটা হতে চাই। তাহলে যদি এভাবে তাকে গাইড করে এবং তখন তাকে ওর সিদ্ধান্ত, জীবনের লক্ষ্য স্থির হয়ে গেল, তখন তাকে ওই লক্ষ্যটাকে বাস্তবায়নের জন্য যা কিছু করার, যা কিছু দেওয়ার, সেই অনুযায়ী বই কিনে দাও, সেই অনুযায়ী প্রশিক্ষণে পাঠাও, সেই অনুযায়ী তাকে সমাজে সোসাইটি মেশার সুযোগ করে দাও, ওর দ্বারা ওইটা রেজাল্ট আসবে। কিন্তু আমি যে Absolutely. প্রসেসের কথা বলছি, এই প্রসেস তো কারো ক্ষেত্রে বাস্তবায়ন হয় না, আমার ক্ষেত্রে হয়নি, ইভেন আমি আমার সন্তানের ক্ষেত্রে বাস্তবায়ন করতে ব্যর্থ হচ্ছি, মানে পরিপূর্ণভাবে পারছি না, যতটা আমি এত কথা অনিয়ারে বলছি, কিন্তু আমার সন্তানের ক্ষেত্রে কি আমি এটা হুবহু মানতে পেরেছি না? আমি পারি না এখন পর্যন্ত। তাহলে জিনিসটা এই ভুলগুলোর কারণে আমরা অনেক জায়গায় ভুল লোক ভুল জায়গায় ভুলভাবে কাজ করছে। আপনার প্রশ্ন উত্তর এখন আমি আসি নাই, কিন্তু আমি একটু প্রেক্ষাপট বর্ণনা হ্যাঁ, করছি। মনে রাখবেন, প্রত্যেকটা মানুষের জীবনে 3টা বলয় আছে: যা হতে চাই, যা ভালো পারি, যা এখন করছি। অধিকাংশ মানুষের 3টা বলয় 3 দিকে, মানে কমন নেই। কমনের কিছু নাই। কারো কারো ক্ষেত্রে কিছু অংশ কমন, মানে 3টা বলে একটার উপর একটা ওভারল্যাপ করা শুরু করেছে, কিন্তু পরিপূর্ণভাবে করে নাই। ওই 3টার যে কমন জায়গাটা, ওইটুকুই হচ্ছে তার সফলতার মান। আমি গ্রাফিক্যাল ব্যাপারটা হুম, বুঝাতে হুম। পারলাম কিনা? এখন কেস তাহলে চূড়ান্ত সফল, যে ওই 3টা বিষয়কে একদম একটার উপর একটা সুপার ইম্পোজ করতে পারছে। সাকিব আল হাসান ক্রিকেট খেলতেই পছন্দ করে, ক্রিকেট হতেও চেয়েছে ক্রিকেটার, খেলেছেও ক্রিকেট, ভালো লাগে ক্রিকেট, ও সফল হবে নাকি আমি আপনি হব? বলেন। আইয়ুব বাচ্চুর ভালো লাগে গান গেতে, সুর করতে, উনি সফল হবে না ওই লাইনে, আমি আপনি হব? তার মানে এই সকল মানুষ, যার নামগুলো আমি বলছি, এরকম আরো অসংখ্য উদাহরণ দেওয়া যায়, এদের ওই হতে চাওয়া, পেতে চাওয়া এবং করে খাওয়া 3টা একটা বলয়, Overlap. আর আমাদের ওভারল্যাপ হয় একটা বলয়, সো তাদের সফলতার মান বেশি। আর আমাদের 3 বলয় 3 দিকে। আমি পারতাম ভালো ক্রিকেট খেলতে, আমারে কইছে ক্রিকেট খেলার দরকার নেই, তুই গিয়ে দোকানদারি কর। আমি দোকানদারি করছি, দোকানে হয়তো আমি ভালো করছি, কিন্তু ক্রিকেটের মতো ভালো তো আমার দোকানদারি থেকে আসবে না, কারণ আমার ন্যাকটাই ওদিকে নাই। মন ঠিক আছে, ভরবে না। মন ভরবে না, আমি পারবো না, আমি জোর করে কাজ করবো, আমার ইচ্ছা করছে না, তবু আমাকে দিয়ে এই কাজটা করানো হচ্ছে, তখনই বেস্ট আউটপুটটা আসে না। আপনি যে প্রশ্নটা আমাকে করেছেন সেই উত্তরে এবার ফেরত আসি, সেটা হচ্ছে আমরা পেশাদার প্রশিক্ষকেরা ওই বাস বিচারটা করার সুযোগ পাই না। আমাদেরকে রেডিমেড কিছু কাস্টমার ধরিয়ে দেওয়া হয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে, যে ভাই আমি এই লোকগুলোকে সেলসের জন্য হ্যাঁ। নিয়োগ করেছি, এদেরকে আপনি ডেভেলপ করেন। আমি যে কৌশলটা অবলম্বন করি বা যে স্টাইলে আমি কাজ করি, সেটা হচ্ছে তাদেরকে আমি প্রথমত এই পেশার ভালো মন্দ দিকগুলো আমার 22 বছরের অভিজ্ঞতার আলোকে আমি তাদেরকে বোঝাই। তার কি অবস্থা সেটা আমি শোনা পরে। আগে আমি বোঝাই যে এই পেশাটা এরকম, এই পেশার এই চ্যালেঞ্জ আছে, এই কষ্ট আছে, এই ঝামেলা আছে, আবার এই আনন্দের দিক আছে। হুম, হুম। এখন তুমি বলো বা তুমি চিন্তা করো যে এর সাথে তুমি মেনে নিতে, মানিয়ে নিতে পারবা কিনা। যদি মানিয়ে নিতে পারো, মেনে নিতে পারো, তাহলে তুমি আসো আমার কাছে, আমি তোমাকে পরের ধাপে নিয়ে যাচ্ছি। আর তোমার যদি মনে হয় যে না, আমি জীবনেও এই কাজ করতে পারবো না, কাস্টমারের হাত ধরতে হবে, মানে পা ধরতে হবে ধরেন, বা জড়িয়ে ধরতে হবে, আমি এটা করতে পারবো না, আমার কিছু সমস্যা আছে, তাহলে ভাই তুমি এখনই সিদ্ধান্ত নাও যে তুমি এই চাকরিটা করবা না। এবং আজকের ট্রেনিং এর পরে হয়তো 5 জন চাকরি ছেড়ে চলে গেল, এটাকে অনেকে বলবে কি রাজীব সাহেব কি ট্রেনিং দিলেন যে আপনার লোক চলে যায়। আমি বলবো না, আমি সফল মানুষ, যে 5টা ভুল লোক ভুল জায়গায় মানে Absolutely. পোস্টেড ছিল, আমি অতি দ্রুত তাদেরকে চিহ্নিত করে বাইট করে দিতে পারছি। অর্থাৎ ভুল জায়গায় আপনারা বেতন পয়সা নষ্ট হবে না, ঠিক আছে? তারও তো তারও লাভ হ্যাঁ, হচ্ছে, লাভ হচ্ছে। প্রতিষ্ঠানেরও লাভ হচ্ছে, বা তাকে আপনি অন্য কাজে, এই লোক হ্যাঁ। সেলসে চলবে না, ঠিক আছে? কিন্তু যারা আমার কাছে আগ্রহ প্রকাশ করে যে না স্যার এইভাবে কেউ বুঝায়নি, বা ভাই এইভাবে কেউ বুঝায়নি, আপনার বোঝার পর মনে হচ্ছে আসলে সেলসের মধ্যে ভালো কিছু আছে, আমি করতে চাই, তখন তাদেরকে আমি বলি তাহলে আমার সাথে তোমার সেকেন্ড ক্লাস, এই ক্লাসে গিয়ে তোমাকে আমি ওই সুস্থতা থেকে শুরু করি। তুমি আগে নিজেকে সুস্থ রাখো, ফিট রাখো, তাহলে তুমি সেলস করলে সেলসে ভালো করবা, অন্য কিছু করলে অন্য কিছু ভালো করবা। ওইটা আমার ভিত্তি। তারপরে আসি আমি সেলস রিলেটেড কিছু টোটকা চিকিৎসা,
দ্রুত কিছু কথা কাজ করা, জোরে হাঁটো 10% বিক্রি বাড়বে, 10% জোরে হাঁটো 10% বিক্রি বাড়বে, 10% জোর দিয়ে কথা বলো 10% বিক্রি বাড়বে। এইভাবে আমি একটা ফর্মুলাও বানিয়েছি যে 10টা ভালো জিনিস অভ্যাসে পরিণত করতে পারলে প্রত্যেকটার জন্য 10% ইম্প্যাক্ট করে বিক্রয়কে 100% বৃদ্ধি, দ্যাট মিনস দ্বিগুণ করা সম্ভব। ঠিক আছে, এই ফর্মুলাগুলো নিয়ে আমি কথা বলি এবং এই ফর্মুলাগুলোর অধিকাংশই বিক্রয় কৌশল না, লাইফস্টাইলের টেকনিক। আচ্ছা, লাইফস্টাইল টেকনিক দিয়ে তোমার বিক্রি বাড়ানো। আমার কথা হচ্ছে যে আপনি আমাকে আপনার প্রতিষ্ঠানে 10 জন সেলসম্যানকে পাঠাচ্ছেন একজন পেশাদার প্রশিক্ষকের কাছে, যার কাছে গেলে আপনার সেলসম্যানটা আরো দক্ষ সেলসম্যান হয়ে উঠবে, বিক্রি বেশি হবে, আপনি দিন শেষে দেখবেন আপনার নাম্বার বিক্রি বাড়লো কিনা। এখন আমি হেলথ শিখাতে পারি আর সেলস শিখাতে পারি, সেটা আমার উপর ছেড়ে দেন, দিন শেষে আপনি রেজাল্ট পেলেই হলো। আলহামদুলিল্লাহ আমার এই মানে দর্শনে বা এই পদ্ধতিতে লাভের পরিমাণই বেশি হচ্ছে। কারো কারো ক্ষেত্রে হয়তো লাভ হয়নি, কিন্তু লস আজ পর্যন্ত হয়নি। কেউ বলে নাই যে আপনার এই শেখাটা আমার জন্য ভুল হয়েছে বা অকল্যাণ হয়েছে বা ক্ষতির কারণ হয়েছে। কেউ কেউ বলছে যে না রাজীব ভাই, যে আশা নিয়ে আপনার কাছে আমি আমার ছেলেগুলোকে পাঠিয়েছিলাম বিক্রি বাড়বে, ওই লেভেলে বাড়ে নাই, কিন্তু বিক্রি কমে গেছে, এরকম ঘটনা ঘটে না। আমি কি ব্যাপারটা বুঝতে পারছি? কারো কারোর ক্ষেত্রে একটা আউটস্ট্যান্ডিং রেজাল্ট এসছে। আরেকটা হচ্ছে যে শুধু প্রশিক্ষণ দিলেই তো বিক্রি বাড়বে না। আপনি প্রশিক্ষণ দিলেন আজকে, কালকে আপনার মূল প্রোডাক্টের সাপ্লাই শর্ট পড়ে গেছে, তাহলে তো ওই সেলসম্যান ওই বিদ্যা, শেখা বিদ্যা বা জানা বিদ্যার প্রয়োগ কালকে থেকে করতে পারবে না। এই মাসের টার্গেট ছিল 1 লাখ টাকা, আমি ট্রেনিং করে সে 1,20,000 টাকা টার্গেট নিল, কিন্তু তাকে কোম্পানি থেকে পণ্য দেয় হলো 60,000 টাকা, তাহলে তো সে 1,20,000 টাকা কেন 1 লক্ষ টাকা টার্গেট। এই ম্যানেজমেন্টটা ঠিক থাকতে হবে। হ্যাঁ, এখন অনেকে ভাবতে পারে আচ্ছা তার মানে আপনি দায় নিজের ঘাড়ে নিচ্ছেন না। আমার কথা হচ্ছে যে না, যা কিছু ছিল সেই সবকিছু যদি কনস্ট্যান্ট রাখো, ওর থেকে যদি কমে না যায়, ওটা যদি ঠিক থাকে, তাহলে আমার এই পদ্ধতি অবলম্বন করলে বা আমার শেখানো বুদ্ধি, জানানো বুদ্ধি মেনে চললে, বাকি সবকিছু অপরিবর্তিত থাকলে কিছু না কিছু বিক্রি বাড়বেই। আমি এইভাবে প্রথমে মানুষকে কাউন্সিলিং করার চেষ্টা করি। কখনো কখনো ট্রেনিং এর আগের দিন তাদের সাথে আমি একই ছাদের তলায় ভেন্যুতে থাকি, থেকে তাদের মনের কথাগুলো শুনি। ওই দিন ট্রেনিং করাই না, পরের দিন সকাল থেকে আমার মূল ট্রেনিং শুরু হয়। তো আমি তাদের মানে মনের কষ্টগুলো, মানে আপনাকে আমি যদি কিছু শিখাতেও না পারি, যদি আমি আপনার মনের কষ্টগুলোকে কমিয়ে দিতে পারি, আপনি যদি এই কথাগুলো আমাকে বলার পরে ভারমুক্ত হন, আমার মনের মধ্যে অনেকগুলো কথা জমে ছিল, এগুলো আজকে আমি রাজীব ভাইকে বলে শান্ত হলাম, এটাও বস আপনার বিক্রি বাড়ানোর ক্ষেত্রে পরোক্ষভাবে অবদান রাখবে, যে আপনার মনের মধ্যে আর কোনো টেনশন নাই বা কোনো কুচিন্তা নাই, কোনো ভুল ধারণা নাই। তো আমি মানুষকে অনেক সময় ঘন্টার পর ঘন্টা, আমি কোনো মনস্তাত্ত্বিকবিদ নই, কিন্তু মানে মনস্তত্ত্ববিদদের মতোই ঘন্টার পর ঘন্টা মানুষের দুঃখের কথা শুনি, কষ্টের কথা শুনি এবং বোঝার চেষ্টা করি যে সমস্যাটা আসলে কোথায়। তারপর তাকে জগতের বিভিন্ন উদাহরণ দিয়ে, আমাদের জীবনে কত নেতিবাচক ঘটনা ঘটেছে পেশাগত জীবনে, সেগুলা দিয়ে যে ভাই আমার জীবনে, আমার মতো মানুষের জীবনে যদি এই ঘটনা ঘটতে পারে, তোমার জন্য তো এটা কিছুই না। বা আমি যদি এতগুলো স্ট্রাগল করে আসতে পারি, তোমার জন্য তো এটা কিছুই না। আমি যখন করেছি, আমি যখন চলেছি, তখন রাস্তাঘাট এত উন্নত ছিল না, বাংলাদেশের মোবাইল কানেকশন ছিল না। সেই জামানায় যদি আমরা টার্গেট পূরণ করে বিক্রি করতে পারি, লক্ষ্যমাত্রা যেতে বেশি বেচতে পারি, তোমার জন্য এখন ডিজিটাল সিস্টেম আছে, তোমার চাইলে অনেক কিছু করতে পারো, ভিডিও কনফারেন্স করতে পারো, তুমি খুব দ্রুততর সময়ে তুমি যেতে পারো। রাস্তাঘাট অলমোস্ট তো বাংলাদেশে অনেক উন্নত এখন, ঠিক আছে, যানজট একটা সমস্যা, বাট আদারওয়াইজ তো অনেক কিছু সহজ হয়ে গেছে। তাহলে তোমাকে তার বেশি পেতে হবে। এবং আমি নিজেকে তরুণ প্রজন্মের সামনে এক্সাম্পল হিসেবে দাঁড় করাই যে ভাই, তুমি আর কিছু না হোক একজন সফল সেলসম্যানকে সামনে দাঁড়িয়ে আজকে ট্রেনিং করছো, বা মানে তোমার একজন সফল সেলসম্যান তোমার সামনে দাঁড়িয়ে, যে বাংলাদেশের 4টা মাল্টিন্যাশনাল কোম্পানিতে সুনামের সাথে কাজ করেছে। এবং আমার কিছু অ্যাচিভমেন্ট ছিল ভাইয়া সেই সময়, যখন যে কোম্পানি কাজ করেছি, ওই কোম্পানি যে কোয়ার্টারলি বিভিন্ন অ্যাচিভমেন্টের, সেলসের লোক যে ইনসেন্টিভ দেওয়া, এগুলো আমি সবসময় একটু হলেও বেশি পেতাম। যখন আমি প্রথম চাকরি শুরু করি, চাকরি 6 মাস মানে পিরিয়ডের পর, প্রবেশনারি পিরিয়ডের পর যখন চাকরি কনফার্ম হয়, আমরা 5 জন ছিলাম। বাকি সবার প্রফেশনাল পিরিয়ড কমপ্লিট হয়ে চাকরি কনফার্ম হওয়ার পর বেতন কিন্তু কিছুটা রিভাইজ হয়। সবার যা বেতন রিভাইজ হয়েছিল, আমার তার চাইতে 500 টাকা বেশি হয়েছিল, মানে আমার বিগত 6 মাসের পারফরমেন্সের কারণে। কোয়ার্টারলি আমি চ্যাম্পিয়ন হয়ে বেতনের 1/3 পরিমাণ পেয়েছিলাম, মানে কি বলবো, প্রাইজ মানি পেয়েছিলাম। আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করতাম যখন, মাদারীপুর, শরীয়তপুর, ওই একটা রিমোট এরিয়াতে, ওখানে ইন টার্মস অফ গ্রোথ এত পরিমাণ ফেয়ার এন্ড লাভলি বিক্রি করেছিলাম, যেটা বাংলাদেশে কোথাও বিক্রি হয়নি। ঠিক আছে, তো এখানে মজা করে বলতে ইউনিলিভার লোকজন যে সকল সুন্দরী কি মাদারীপুরে বসে আছে, ব্যাপারটা আসলে সুন্দরী মাদারীপুরে বসে আছে তা না। ব্যাপারটা হচ্ছে আমি ওই পরিমাণ একটা ইম্প্যাক্ট ফেলতে সক্ষম হয়েছিলাম। মানে একবার হয়েছিল কি, ফেয়ার এন্ড লাভলি একটা কম্পিটিশন হয় সারা বাংলাদেশের মধ্যে, আমি একমাত্র টেরিটরি ম্যানেজার যেটা অ্যাচিভ করেছিলাম। ঠিক আছে, তার মানে কি, জায়গা কোনো ফ্যাক্টর না, পরিবেশ কোনো ফ্যাক্টর না, ইচ্ছা শক্তিটা ফ্যাক্টর, যে তুমি চাও কিনা। যে জানে তার গন্তব্য কোথায়, প্রয়োজনে সমগ্র পৃথিবী তাকে সেখানে পৌঁছাতে সহায়তা করবে। অবশ্যই।
ভাই আমরা তো অনেকক্ষণ ধরে কথা বললাম এবং আমার ক্ষুদ্র জ্ঞানে এবং ক্ষুদ্র এক্সপেরিয়েন্স থেকে আমি যে প্রশ্নগুলো করেছি হয়তো আপনার এক্সপেরিয়েন্স এবং নলেজের প্রতি আসলে সেইভাবে সুবিচার করতে পারিনি, সেই জন্য আপনার কাছ থেকেও ক্ষমা প্রার্থী, দর্শকদের কাছ থেকেও। সো দর্শকদেরও হয়তো আরো অনেক কিছু জানার ছিল। আসলে অল্প একটু সময় তো আসলে আমরা সব জেনে ফেলতে পারবো না বা সব আলাপ করেও ফেলতে পারবো না। তো ইনশাল্লাহ আশা রাখবো যে সামনে আমরা ভাইয়াকে আবারও আমাদের মাঝে হয়তো পাবো এবং পেলে আমরা হয়তো অন্য আসপেক্ট নিয়ে অন্য আরো কিছু নিয়েও কথা বলতে পারবো। তো আপনাদের সেই ইচ্ছাগুলো, আপনাদের সেই প্রশ্নগুলো, সেই জিজ্ঞাসাগুলো কিংবা সেই বাসনাগুলো, সেগুলোও কিন্তু আপনারা হচ্ছে কমেন্টে লিখতে পারেন। এবং আমাদের আজকের আলোচনা থেকে আপনি কি নিতে পেরেছেন? যেমন আমি আমার মতো করে অনেক কিছু কিন্তু নিয়েছি, সেটা আমি হয়তো শেয়ার করব। সো ওই জিনিসগুলো আপনারা চাইলে কমেন্টে আমাদেরকে লিখতে পারেন। তাহলে সেটা দেখে অন্যরাও সেখান থেকে হচ্ছে ওই পয়েন্টগুলো ধরতে পারবে। কারণ সবার মেন্টালিটি তো একভাবে কাজ করে না। রাইট। একেকজন হয়তো একেক জিনিস একেক আসপেক্ট থেকে দেখেন। তো আশা করি দর্শক যারা আজকের এই অনুষ্ঠানটা দেখেছেন তারা এনজয় করেছেন। আমি আজকে নিজে কথা বলে মানে আমার অনেক ভালো লেগেছে। আমি অনেক এনজয় করেছি। জানি না ভাইয়ার আসলে কেমন আমার লেগেছে? খুব ভালো লেগেছে। আমার এই প্রতিষ্ঠানটার প্রতি একটা অন্যরকম দুর্বলতা কাজ করে। রকমারির আমরা প্রতি আমার কৃতজ্ঞ। অফুরন্ত ভালোবাসা, শ্রদ্ধা। ঠিক আছে? তো সেই প্রতিষ্ঠান থেকে যখন আমি ডাক পেয়েছি, তখন আমি কিন্তু মানে আর এক মুহূর্ত বিলম্ব করি নাই। ইনফেক্ট মানে কিছু ব্যস্ততার মধ্যে আমার সময়গুলো কাটছে। কিন্তু আমি চিন্তা করেছি যে আরেকটা শিডিউল বের হওয়া কঠিন হবে। বেটার আপনারা যে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন ওইটা যেকোনো মূল্যে রক্ষা করা এবং আমি সেটা করার চেষ্টা করেছি। আমরা অনেক কৃতজ্ঞ ভাইয়া এবং ভাইয়াকে আবারও অনেক ধন্যবাদ জানিয়ে, দর্শকদের ধন্যবাদ জানিয়ে আমরা আজকের অনুষ্ঠান শেষ করছি। আসসালামু আলাইকুম।